من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون صدق الله العظيم السلام عليكم ورحمة الله ধন্যবাদ। এখন আমাদের মোনাজাত পরিচালনা করবে হাফেজ মুফতি মোহাম্মদ সানাউল্লাহ। আমরা সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আই রব্বে করিম, আমরা প্রতিবার গুনাহগার বান্দা এখানে একত্রিত হয়ে তোমার শাহী দরবারে হাত উত্তোলন করেছি, তোমার হাবিবের উপর দুরূদ ও সালাম বলেছি। আমাদের এই দুরূদ ও সালামটুকু তোমার শাহী দরবারের জন্য কবুল করে নাও। ইয়ার সর্বপ্রথম আকাই নামদার তাজদার মদিনা মোহাম্মদ মুস্তাফা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা তারে পৌঁছাইয়া দাও। আল্লাহ, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমাদের পিতা মাতা দাদা দাদি নানানি আত্মীয় স্বজন ছেলে মেয়ে পাড়া প্রতিবেশী যারা এই পৃথিবীর মোহাম্মদ চিহ্ন করে মাটির ব্যবসায়িত আছে, তাদের উপর খালিয়া বকশিস করে দিন। খাস করে আমাদের দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আরবত রহমানের উপর আক্তার রুহ মোবারকে হাদিয়াটুকু পৌঁছায় দিন। আল্লাহ, আমাদের নেত্রী বিদেশে চিকিৎসা করতে যাচ্ছে, আল্লাহ তাকে পরিপূর্ণ চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে আবার দেশে ফিরে আসার তৌফিক দান করে দাও। আল্লাহ, আজকে যে কর্মশালা উদ্বোধন করতে যাচ্ছে, আল্লাহ এই কর্মশালা যেন বাংলাদেশের প্রত্যেকটি মানুষের জন্য উন্নয়নের ধারক বাহক হয়, সেই তৌফিক দান করে দাও। এই কর্মশালা যে উদ্দেশ্য করে এখানে অনুষ্ঠিত যাচ্ছে, এই কর্মশালা যেন সঠিকভাবে পরিচালনা করতে পারে, তা সকলকে এই তৌফিক দান করে দাও। তোমার হাবিব রাসূল আমাদের দোয়াকে কবুল করে নাও। আল্লাহ, হাসান জাহিদ কবির ভাইয়ের নেতৃত্বে আল্লাহ এই কর্মশালা চলছে। আল্লাহ, আজকে উদ্বোধন করবে রহমান কবির রেজভী ভাই। আল্লাহ, সকলকে সুন্দরভাবে এই কর্মশালা পরিচালনা করার তৌফিক দান করে দাও। তোমার হাবিব রাসূল আমাদের দোয়াকে কবুল করে নাও। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ধন্যবাদ আমাদের হাফেজ মুফতি সানাউল্লাহ সাহেবকে। এখন জাতীয় সঙ্গীত পরিবেশনের জন্য অডিয়েন্সকে আমি অনুরোধ করছি। সেই সঙ্গে জাতীয় সঙ্গীত পরিবেশনের সময় সকলকে দাঁড়িয়ে সম্মান জানানোর জন্য বিনীতভাবে অনুরোধ করছি। অডিয়েন্স, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আমার, চিরদিন তোমার আমার, তোমার বাতাস আমার প্রাণে, তোমার আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তোমার ফাগুনে তোর আমের মনে প্রাণে পাগল করে, তুমি ফাগুনে তোর আমের মনে প্রাণে পাগল করে, তোমার প্রাণে তোর ভরা খেতে কি দেখেছি, আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।
এবার দলীয় সঙ্গীত পরিবেশন করবেন। আপনারা দাঁড়িয়ে দলীয় সঙ্গীতের সাথে আপনাদের সুর মেলাবেন। ধন্যবাদ সকলকে। এখন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন এবং শেষ 1923-24-এর যে আন্দোলন, সকল গণতান্ত্রিক আন্দোলনের আমাদের শহীদদের স্মরণে জাতীয়তাবাদী কৃষক দলের সকল নেতৃবৃন্দকে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করবার জন্য অনুরোধ করাচ্ছি। সকলকে, আমাদের সকল গণতান্ত্রিক আন্দোলনে যারা আত্মত্যাগ করেছেন তাদের রুহের প্রতি সমবেদনা জানিয়ে তাদের আত্মার মাগফিরাত কামনা করে 1 মিনিট নীরবতা পালন।
ধন্যবাদ সকলকে। আমরা শুনতে পেয়েছি যে এসিতে একটু ডিস্টার্ব হচ্ছে, আমরা এটা দেখছি, আমাদের যারা ব্যবস্থাপনায় আছেন তারা দেখছি। আপনারা জানেন, আমরা অডিয়েন্সকে বলবো পিছনে এসি সমস্যা হচ্ছে, যদি এসিটা একটু দেখে যাওয়া যায় প্লিজ। প্রিয় নেতৃবৃন্দ, আপনাদের কাছে আজকে যে মানুষটি গণতন্ত্রের জন্য লড়েছে, যে মানুষটি গণতন্ত্রের জন্য সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত শুরু করে সারা বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় জায়গায় শ্রম দিয়ে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবচাইতে বেশি ভূমিকা রেখেছে বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে। এবং তিনি নিজে অসুস্থ থাকার পরও আপনারা দেখেছেন, যখন দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম লড়াই চলছিল, সেই লড়াইয়ে আমরা দেখেছি ঢাকার অনেক রাজপথ এবং অনেক রাজপথে তাকে দেখেছি যে তিনি পায়ে ব্যথাযুক্ত অবস্থায় প্রত্যেকটা গলিতে গলিতে মিছিল মিটিংয়ে মুখরিত করেছেন। এবং আমাদের উত্তরবঙ্গের কৃতি সন্তান, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন, এই আন্দোলন সংগ্রামকে ত্বরান্বিত করেছেন, সেই প্রিয় নেতা আমাদের রুহুল কবির রিজভী ভাইকে এই অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করবেন তিনি। আমরা অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করার জন্য বিনয়ের সঙ্গে অনুরোধ করছি আমাদের প্রিয় নেতাকে অনুষ্ঠানটি উদ্বোধন ঘোষণা করার জন্য, প্লিজ। জাতীয়তাবাদী কৃষক দলের প্রশিক্ষণ কর্মশালা 2024 উপলক্ষে এই উদ্বোধনী অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি কৃষিবিদ হাসান জাফর তুহিন, জাতীয়তাবাদী কৃষক দলের সমস্ত জ্যেষ্ঠ নেতৃবৃন্দ, যারা ইতিমধ্যে নিজ এলাকায় জনপ্রতিনিধি হয়েছেন, নিজ জেলায় যোগ্যতম নেতৃত্বের আসন অলঙ্কৃত করে আছেন, এই মঞ্চে উপবিষ্ট সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। হেমন্তের এই শিশির ভেজা স্নিগ্ধ সকালে সত্যি জাতীয়তাবাদী কৃষক দলের এই মহতী প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করতে এসে আমি নিজেকে বিমুগ্ধ, আনন্দিত বোধ করছি। উপস্থিত নেতৃবৃন্দ, আসলে কৃষির সাথে শিশির, কৃষির সাথে এক ধরনের এক প্রাণময় আনন্দের একটা গভীর সম্পর্ক রয়েছে। কৃষি মানেই তো হচ্ছে জীবনের প্রতিচ্ছবি। সেই জীবনের প্রতিচ্ছবি যার মধ্যে দিয়ে উদ্ভাসিত হয়, সেটি আমাদেরকে অনেক হতাশা, দুঃখ, বেদনার মধ্যেও আমাদেরকে আনন্দিত করে, আমাদের হতাশা কাটায়। আমরা যখন মাঠ ভরা ধান দেখি, আমরা যখন গোয়ালে গবাদি পশু দেখি, আমরা যখন মাঠের মধ্যে বিচরণশীল হাঁস মুরগি দেখি, তখন সত্যি আমাদেরকে বাঁচার এবং প্রাণের প্রতিচ্ছবি হয়ে, প্রতীক হয়ে তারা আমাদেরকে উদ্বুদ্ধ করে, তারা আমাদেরকে
প্রেরণা যোগায়। জাতীয়তাবাদী কৃষক দল হাসান জাফির তুহিনরা নেতৃত্বে আসার পরে এটার গতি প্রকৃতি এবং ডাইমেনশন অনেক বদলে গেছে। কে ভালো কে মন্দ এটা আমি বলবো না, কিন্তু আমি বলবো বর্তমান নেতৃত্বে কৃষক দল শুধু বিএনপির মধ্যেই তার শক্তি এবং সামর্থ্য জানান দিচ্ছে না, বরং সারা দেশের মানুষের মধ্যে এটা যে একটা শক্তিশালী গতিশীল একটি সংগঠন, এই সংগঠনটি এখন মানুষ চেনে এবং সারা দেশের কাছে অত্যন্ত সুপরিচিত। অথচ এক সময় এই দেশে, এই উপমহাদেশে কৃষক রাজনীতি এবং কৃষকদের স্বার্থ নিয়ে কথা বলা এটাই ছিল রাজনীতির প্রথম অনুষঙ্গ। আজকে যখন হাসান জাফির তুহিন, তারপরে এখানে আরো যে সমস্ত নেতৃবৃন্দ আছেন, এই যে আকন্দ ভাই আছেন, তারপরে সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন আমাদের মোশাররফ সহ আরো আমাদের খন্দকার ভাই, যারা অনেক সিনিয়র নেতৃবৃন্দ এনারা এখানে উপস্থিত রয়েছেন, এরা আধুনিক কৃষকের প্রতিনিধিত্ব করছেন, কিন্তু নিশ্চয়ই কোনো না কোনোভাবে কৃষির সাথে এদের সম্পর্ক রয়েছে। কিন্তু কৃষক রাজনীতির যে উত্তরাধিকার, সেই উত্তরাধিকার এরা বহন করছে। এদেরকে প্যান্ট শার্ট পরা দেখলেও, এদেরকে দেখার সাথে সাথে আমার লুঙ্গি পরা মাওলানা ভাসানীর কথা মনে হয়। এদেরকে দেখলে আমাকে সেই জিন্সের প্যান্ট গেঞ্জি, হাতে কোদাল নিয়ে খাল কাটা শহীদ জিয়াউর রহমানের কথা মনে হয়। এদেরকে দেখলেই আমাকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি তার ক্ষমতায় এবং ক্ষমতার বাইরে অসংখ্য কৃষি সম্মেলন, কৃষক সম্মেলন এবং কৃষকদের জন্য তার যে প্রাণান্তকর প্রচেষ্টা, তার কথা মনে পড়ে যায়। আমি কৃষক দলের নেতৃত্বকে দেখলেই আরেকজন দেশ নায়ক, যিনি রাজনীতির গোড়া থেকেই হাঁস মুরগি পালন, ছাগল বিতরণের কর্মসূচির মধ্যে দিয়ে, অর্থাৎ কৃষিকে সম্প্রসারণশীল, কৃষির যে ক্রমবর্ধমানতাকে উদ্বুদ্ধ করার জন্য যিনি রাজনীতির হাতে খড়ি দিয়েছিলেন, সেই দেশ নায়ক তারেক রহমানের কথা মনে পড়ে। বাংলাদেশ তো কৃষক রাজনীতির মধ্যে দিয়ে গড়ে উঠেছে। এক সময় যারা জাতীয় নেতা প্রত্যেকেই ছিলেন, অধিকাংশ নেতারাই ছিলেন কৃষক নেতা। শেরে বাংলা ফজলুল হকের পার্টির নাম ছিল কৃষক পূজা পার্টি। উনি তো আমাদের এদেশের একজন বরেণ্য নেতা। সুতরাং কৃষক দল সবচেয়ে শক্তিশালী হবে, কৃষক দল সবচাইতে সুসংগঠিত হবে, কৃষক দল সবচাইতে কর্মতৎপর হবে, এটাই আমরা ধারণা করি, এটা আমরা মনে মনে পোষণ করি। আমাদের সেই ধারণা কে বাস্তবে রূপদান করেছেন হাসান জাফির তুহিনরা। আপনারা জানেন, আমরা একটা ক্রান্তিকাল অতিক্রম করেছি। আমরা নিজের মাতৃভাষায় নিজের দেশে কথা বলতে ভয় পেয়েছি, আমরা সত্য কথা বলতে ভয় পেয়েছি, আমরা সত্য উচ্চারণ করতে ভয় পেয়েছি। অথচ একজন কবি বলেছেন, ইতিহাসের আনন্দিত উচ্চারণ, ইতিহাসের আনন্দিত সত্য উচ্চারণ হচ্ছে কবিতা। আমরা সেই সত্য উচ্চারণ করতে পারিনি, ন্যায় অন্যায়ের বিভেদ রেখা নিয়ে আমরা কথা বলতে পারিনি। একজন ব্যক্তির হিংস্র মনোভাব এবং মনোপ্রবৃত্তি গোটা দেশকে কুড়ে কুড়ে খেয়েছে, আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানকে ভেঙে তছনছ করে দিয়েছে। রাষ্ট্রের অন্যায় আচরণের বিরুদ্ধে আমরা আদালতে যেতে পারিনি। আদালত, পুলিশ, প্রশাসন সব আওয়ামীকরণের এক বৃত্তের মধ্যে বৃত্তাবদ্ধ হয়ে ছিল। এই পরিস্থিতি আমরা দেখেছি। এরই মধ্যেই যারা কথা বলেছেন, এরই মধ্যে যারা রাষ্ট্রের নিরাপত্তা নিয়ে কথা বলেছেন, দেশের স্বার্থ নিয়ে কথা বলেছেন, তারা অদৃশ্য হয়ে গেছে, তাদেরকে আর খুঁজে পাওয়া যায়নি। অথবা কারো লাশ ধলেশ্বরী নদীর তীরে, কারো লাশ করতোয়া নদীর তীরে, কারো লাশ মেঘনা নদীর তীরে, কারো লাশ
শীতলক্ষ্যা নদীর গভীরে সেখান থেকে উদ্ধার করতে হচ্ছে। এই সময় গেছে 15 থেকে 16 বছর শেখ হাসিনার আমল, কর্তৃত্ববাদী আমল, ভয়ঙ্কর আমল। আমরা এই ক্রান্তিকাল তো অতিক্রম করেছি, যে পটভূমি বিএনপি নিরবচ্ছিন্ন আন্দোলনের মধ্যে দিয়ে, অবিচ্ছিন্ন আন্দোলনের মধ্যে দিয়ে যে পটভূমি রচনা করেছিল, সেটি চূড়ান্ত রূপ দিয়েছে এই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় আর শ্রমিকরা যৌথভাবে তাদের আত্মদানের মধ্যে দিয়ে। আমাদের 5ই আগস্টের বিপ্লব, এ তো মহাবিপ্লব। এটাকে ছোট করে দেখার, এটাকে খাটো করে দেখার কোনো অবকাশ নেই। শেখ হাসিনা কোনোদিন মনে করেননি তাকে বাংলাদেশ থেকে পালাতে হবে। উনি দেখেছেন উনার ডান দিকে পুলিশ, উনার বাম দিকে র্যাব, উনার সামনে বিজিবি, উনার কোন নিরাপত্তাহীনতার কোন ধরনের ত্রুটি নেই। সুতরাং জনগণের উপর স্টিম রোলার চালাতে, জনগণের টু শব্দ যাতে করতে না পারে এই জন্য টুটি টিপে ধরতে শেখ হাসিনা কখনোই কার্পণ্য করেন, অর্থাৎ সার্থকতার সাথে কার্পণ্য করেছে, সার্থকতার সাথে তিনি এই কাজগুলো করে গেছেন। দেশের রাষ্ট্রদূত, সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা শেখ হাসিনা মনে করেছেন এদেরকে বাইরে রাখলে বিপজ্জনক, তাই তিনি হিটলারের গ্যাস চেম্বারের মতো আরেকটি গ্যাস চেম্বার তৈরি করেছিলেন, তার নাম আয়নাঘর। কত কাহিনী এটা গেল। আমরা কিন্তু এখনো আয়নাঘরের প্রকৃত কি অবস্থা ছিল এটা কিন্তু জানতে পারিনি। এটা দায়িত্ব ছিল এই আন্দোলনের মধ্যে দিয়ে যে সরকার গঠিত হয়েছিল, সেই সরকার এটি জনগণকে জানাবেন, অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু আমরা তাদের কাছ থেকে এখনো সেই বিষয়টি জানতে পারিনি। আমি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে শুধু এটুকু বলতে চাই যে মানুষের প্রত্যাশা অনেক, আপনারা নিরন্তর কাজ করছেন এটাও ঠিক, আপনারা সততার সাথে কাজ করছেন এটাও ঠিক, কিন্তু ফ্যাসিবাদী আমলের চেয়ে আপনাদের আমল জনগণের বাস্তব অবস্থা এবং জনগণের মুখে হাসি ফোটানো প্রচেষ্টা নিতে হবে। বিশ্ববাজারে যখন খাদ্যপণ্যের দাম কমছে, কৃষিপণ্যের দাম কমেছে, তখন বাংলাদেশে 7.3% ভোজ্য তেলের দাম বাড়বে কেন? কেন পাম অয়েলের দাম বাড়বে? কেন সয়াবিন তেলের দাম বাড়বে? কেন সূর্যমুখী তেলের দাম বাড়বে? কেন সরিষার তেলের দাম বাড়বে? বিশ্ববাজারে তো দাম কমেছে, চালের দাম, আটার দাম, চিনির দাম বিশ্ববাজারে কমেছে, বাংলাদেশে এটা বাড়বে কেন? হ্যাঁ, আপনারা শুল্ক মুক্ত ব্যবস্থা করছে, কিন্তু তারপরেও যারা দাম ধরে রেখেছে, যারা মার্কেট নিয়ন্ত্রণ করছে, যারা বাজারে যারা সিন্ডিকেটগিরি করছে, এদেরকে ধরতে আপনার আইন শৃঙ্খলা বাহিনী এত লজ্জা পাচ্ছে কেন? এটাই তো আজকে জনগণ জানতে চায়। জনগণ 1 কেজি গরুর মাংস কিনতে না পারলেও কমপক্ষে প্রত্যাশা করে একটা ব্রয়লার মুরগি সে কিনতে পারবে 2-3 দিনে একবার। সেটা যদি কিনতে না পারে, তাহলে ছাত্রদের আত্মদান, এদের যে রক্তঝরা আন্দোলনের মধ্যে দিয়ে এক ভয়ঙ্কর নিষ্ঠুর এক নায়ককে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে, সেটার যে অন্তর্গত যে চেতনা, সেই চেতনা কিন্তু অনেকটা ভুলুণ্ঠিত হয়ে যাবে। এই জন্য আপনাদের খাদ্যপণ্যের, বিশেষ করে খাদ্যপণ্যের মূল্য আপনাদের নিয়ন্ত্রণ রাখতে হবে। হ্যাঁ, আবহাওয়া খারাপ ছিল, এটা আমরা মানছি। আবহাওয়া খারাপের কারণে হয়তো জিনিসপত্রের দাম কিছুটা বাড়তে পারে, রাস্তাঘাটের বিচ্ছিন্ন হয়েছে, পরিবহন ব্যয় বাড়তে পারে, এটা হতে পারে। কিন্তু যে ইউরোপে আজকে 2-3 বছর হলো রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ইউক্রেনকে বলা হতো পৃথিবীর গমের শস্যাগার, গমের গুদাম হচ্ছে ইউক্রেন, সেটা আক্রান্ত। তারপরেও তো ইউরোপে খাদ্য দ্রব্যের দাম বাড়েনি, খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধি হয়নি, তাহলে বাংলাদেশে হচ্ছে কেন? কারা এটা দায়ী? এটা তো আপনাদেরকে প্রচেষ্টা নিতে হবে। আপনার তো বিপ্লবের মাধ্যমে তৈরি হওয়া একটা সরকার, এই সরকার সবকিছুই যে ওই সংবিধান অনুযায়ী হতে হবে সেটার তো কোনো দরকার নেই।
কারণ বিপ্লবের মধ্যে দিয়ে যে সরকার গঠিত হয় সেই সরকার নতুন করে সব করতে হয়, নতুন করে সবকিছু রাখতে হয়। হ্যাঁ, যাতে গণতন্ত্রের ইনস্টিটিউশন গুলো ডেভেলপ করে সেই প্রচেষ্টার জন্য আপনারা অনেক কাজ করতে হবে, যেটি বর্তমান সংবিধানের মধ্যে সংবিধিবদ্ধ নয়। এইটা তো একটা শেখ হাসিনা এই সংবিধানকে কাটা ছেঁড়া করে এমন একটি তৈরি করেছে। এই সংবিধান তো বাকশালী সংবিধান, এই সংবিধান তো কর্তৃত্ববাদী সংবিধান। তাহলে এইটার অজুহাত দিয়ে কেন আপনারা বিভিন্ন পদক্ষেপ নিতে, সংস্কার করতে আপনারা দেরি করছেন? আপনারা তো নিজেরাও সংবিধানের আওতায় তো ক্ষমতায় আসেননি, কিন্তু জনসমর্থন আপনাদের প্রতি রয়েছে। গণতন্ত্র বলে রাজনৈতিক দলগুলো তো আপনাদেরকে সমর্থন করেছে, এটা তো ঠিক। কিন্তু একবারই সংবিধানের চুলচেরা বিশ্লেষণ এবং তার ধরে সূত্র ধরে বিধান ধরে কাজ করলে তো আপনি একটা বিপ্লবী সরকার হবেন না। বিপ্লবী সরকারকে সংস্কারের কাজ, আরো নতুন কিছু কাজ করার জন্য তাদেরকে দ্রুত গতিতে পদক্ষেপ গ্রহণ করতে হবে। আপনাদের কাজ যদি স্লথ হয়, আপনাদের কাজের গতি যদি তীব্রতা যদি কমে যায়, তাহলে এটা জনগণের কাছে অ্যাকাউন্টেবিলিটির ক্ষেত্রে এক ধরনের মানে জবাবদিহিতার আওতায় আপনাদেরকে আনবে। জনগণ মনে করে যে না, আপনারা এটা সঠিক করছেন। শেখ হাসিনা নিজেকে গায়ের জোরে এবং তার প্রভুদেরকে সন্তুষ্ট করার জন্য একের পর এক কাজ করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে আল্লাহর উপর বিশ্বাস এবং আস্থা সংযোজিত করেছিলেন। এটা কি কোনো মানুষ অস্বীকার করে? শেখ হাসিনা তো গায়ের জোরে করেছে। জিয়াউর রহমান একজন আধুনিক সেনাপতি, একজন আধুনিক রাষ্ট্রনায়ক, একজন আধুনিক রাষ্ট্রপতি, কিন্তু এই দেশের মানুষের মূল্যবোধ চেতনাকে তিনি সম্মান দেখিয়ে সংবিধানে সংযোজন করেছিলেন। আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস আমাদের সকল কাজে উৎস হবে, সেইটা সংবিধানে এখনো সংযোজিত হচ্ছে না কেন? আপনার প্রেসিডেন্টের অর্ডিন্যান্স দিয়ে, আইন করে এটা তো করা উচিত। তো শেখ হাসিনা গায়েব করে করেছে, তার প্রভুদেরকে খুশি করার জন্য করেছে, যে দেখো আমি কিন্তু মানে আল্লাহর উপর বিশ্বাসী নেই, বিশ্বাসের যে কথাটা সংবিধানে আছে সেটা আমি দেখো ওখান থেকে মুছে দিয়েছি। এটা সে কাউকে খুশি করার জন্য এটা করেছিল, কিন্তু জনগণ তো এটাতে খুশি হয়নি। তাহলে এইটা এখন সংযোজিত করা তো কোনো বিষয় না, এটা আপনারা করতে পারেন। আপনারা ইতস্তত করছেন কেন এই বিষয়ে? ঢাকা বহু কাজ যেটা মানুষ অত্যন্ত দুর্ভোগের মধ্যে ফেলছে, সেই দুর্ভোগ কাটানোর জন্য, লাঘব করার জন্য যে উদ্যোগগুলো নেওয়া দরকার, সেই উদ্যোগগুলো আমরা চোখে দেখি না। আপনাদের মনে রাখতে হবে, আমাদের দেশকে যারা পছন্দ করে না, শেখ হাসিনাকে পছন্দ করে, এই ধরনের কিছু বিদেশি শক্তি, বাংলাদেশের সেনাবাহিনী শক্তিশালী হোক, বাংলাদেশের সামরিক বাহিনী বিশ্বের একটি আধুনিক চৌকিশ বাহিনীতে পরিণত হোক, এটা চায় না। বাংলাদেশের গণতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য যে প্রতিষ্ঠান, বিচার বিভাগ, নির্বাচন কমিশন, পার্লামেন্ট, প্রশাসন, এইটা যাতে ভাইবল এবং প্রাণবন্ত হোক, এইটা তারা চায় না। এবং চায় না বলেই শেখ হাসিনা শুধুমাত্র তাদেরকে খুশি করার জন্য তিনি একের পর এক দেশ বিরোধী এই কাজগুলো করে গেছে। এবং তাদের মন্ত্রীদেরকে বলেছেন, তাদের পছন্দ করা যারা কর্মকর্তা ছিলেন, সরকারি কর্মকে বলেছেন, তোমরা খাও দাও ফুর্তি করো, আমি কি করছি এইদিকে দেখার দরকার নেই। আর যারা আমার বিরুদ্ধে কিছু করবে তাদেরকে তোমরা যেভাবে পারো দমন করো, তাদেরকে আয়না ঘরে নিয়ে যাও, তাদেরকে গুম করো, তাদেরকে খুন করো, তাদেরকে ক্রস ফায়ার দাও, যেভাবে হোক দমন করো, কেউ বলবে না, কেউ কিছু বলবে না, আমি কোনো কিছু বলবো না। এইভাবেই তো তিনি দেশ চালিয়েছেন। তো এই ধরনের একজন ঘাতক, তাকে এদেশের ছাত্ররা, গণতন্ত্রকামী মানুষ তাকে বিদায় করেছে। তো সেই পরিস্থিতির আবার পুনরাবৃত্তি হোক, এইটা তো এই দেশের মানুষ চায় না, কখনো চায়নি এবং ভবিষ্যতে চায় না।
তো এইভাবেই তো আমাদেরকে কাজগুলো করতে হবে। আজকে কৃষক বান্ধব কারা ছিলেন, কৃষির উন্নয়নের জন্য কারা কাজ করেছে, যে 74 সাল 73 সাল 75 সাল দুর্ভিক্ষের করাল গ্রাস গোটা জাতিকে এক অন্ধকারের মধ্যে ঠেলে দিয়েছিল। সারা জাতি এক মুঠো ভাত নয়, ভাতের ফ্যান খাওয়ার জন্য আর্তনাদ করেছে, হাহাকার করেছে। সেই জাতিকে জিয়াউর রহমান এমন এক জাতিতে পরিণত করেছিলেন। তার গতিশীল নেতৃত্ব, তার লিডারশিপ, তার দূরদৃষ্টি, তার ভিশন সবগুলোকে একত্রিত করে এই জাতিকে খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন এবং বাংলাদেশ থেকে চাল রপ্তানি করেছিলেন। এটা তো একটা অদম্য ইচ্ছা থাকলে একজন দেশপ্রেমিক ব্যক্তি ছাড়া এই কাজ কেউ করতে পারে না। সেটাই ছিলেন জিয়াউর রহমান। খাল কেটেছেন কেন? যে শুকনো মৌসুমে পানি দিয়ে আমি গরু চাষ করব এবং অন্যান্য আরো কৃষি কাজ করব, এইটাই তো তার ইচ্ছা। এই জন্য কিলোমিটারের পর কিলোমিটার তিনি খাল কেটেছেন। তিনি কৃষি উৎপাদন বৃদ্ধি করার জন্য কত পদক্ষেপ একের পর এক তিনি গ্রহণ করেছেন। আমি কৃষি ব্যাংকের চেয়ারম্যান ছিলাম কয়েকদিন, মানে 5 বছর। আমি ওখানে গিয়ে আমি বুঝতে পেরেছি যে তৃণমূলে অর্থাৎ একেবারে রুট লেভেলে যখন টাকা এসে পৌঁছায়, অর্থাৎ কৃষকের হাতে যখন কৃষক যখন ঋণ নেয় ব্যাংক থেকে বা টাকা থাকে হাতে, সে তখন অনেক কিছুই করতে পারে। সেই সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি 100 কোটি টাকার এগ্রিকালচার ডেভেলপমেন্ট একটা তহবিল করে এই প্রথম আপনার রুরাল ফিন্যান্সিং অর্থাৎ গ্রাম অর্থায়নের তিনি ব্যবস্থা করেন, উদ্যোগ গ্রহণ করেন। এই আপনার কৃষি একটা ভিত্তির উপর দাঁড়াতে শুরু করলো। সেই দাঁড়াতে দাঁড়াতে এই একটা জাতি হিসাবে এর টিকে থাকাই তো বিপন্ন ছিল। আর বেগম খালেদা জিয়া এই ধারাবাহিকতায় এগিয়ে নিয়ে গিয়ে তিনি কৃষি ঋণ, যেটা বড় বড় যেসব ঋণ তিনি মানে 8% করলেন, সুদের হার 8%। আর যেটা ইম্পোর্ট সাবস্টিটিউট বলা হয়, রপ্তানির বিকল্প যে পণ্যগুলি, যেমন ধরুন পেঁয়াজ আমাদেরকে আমদানি করতে হয়, আমাদেরকে রসুন আমদানি করতে হয়, আমাদেরকে আদা আমদানি করতে হয়। তো এই সমস্ত যে কৃষি পণ্য, মশলাজাত কৃষি পণ্য, এগুলোর জন্য কৃষি ঋণের ব্যবস্থা তিনি করলেন অনলি 2%, শতকরা 2%। আপনি বলুন তো কৃষক বান্ধব কারা ছিলেন, কৃষি বান্ধব কারা ছিলেন, কারা উৎপাদন বৃদ্ধি দ্বিগুণ তিনগুণ করতে চেয়েছেন? সেটা তো আজকে দিবালোকের মতো সত্য। আপনি মেট্রো রেল দেখিয়ে, আপনি একটা পদ্মা সেতু দেখিয়ে, আপনি 18 লক্ষ কোটি টাকা দেশের ঋণ নিয়ে 17 লক্ষ টাকা পাচার করবেন, সেইটা বিএনপির আমলে কখনো হয়নি, না জিয়াউর রহমান না বেগম খালেদা জিয়া কোনো আমলে। যাই হোক, আমি ধন্যবাদ জানাই জাতীয়তাবাদী কৃষক দলকে। তারা কৃষকদেরকে প্রশিক্ষিত করার জন্য, কৃষক দলের নেতাকর্মীদের প্রশিক্ষিত করার জন্য যে মহতী উদ্যোগ নিয়েছেন, সেটা আমি মনে করি অত্যন্ত কার্যকর হবে। কারণ প্রশিক্ষণ ছাড়া নিজের চেতনার পরিবর্তন করা যায় না। প্রশিক্ষিত না হলে পরে একজন পার্টির নিবেদিত প্রাণ ক্যাডার হওয়া যায় না। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো সেই প্রশিক্ষণ কর্মশালা তৈরি চালু করছেন জেনে আমি অত্যন্ত আনন্দিত এবং আমি নিজেও অনেক উদ্বুদ্ধ হয়েছি। আমি আজকে তাদের এই প্রশিক্ষণশালার শুভ উদ্বোধন ঘোষণা করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এতক্ষণ আপনাদের সামনে বক্তব্য রাখলেন অনল বর্ষী বক্তা, গণতন্ত্রের মূর্ত প্রতীক। আজকে 5ই আগস্টের আন্দোলনে যেমন আবু সাইদ মুগ্ধরা বুক পেতে চিটিয়ে দিয়েছেন গণতন্ত্রকে উদ্ধার করবার জন্যে, 1990-এর আন্দোলনের পূর্বে এই নেতা রিজভী আহমেদ বিডিআরের গুলির সামনে বুক পেতে দিয়েছিলেন এবং যার গুলিবিদ্ধ হবার মাধ্যমে সেলিম, দেলোয়ার, তাজুল, রাউফুন, বসুনিয়া, নতুন, তপন, বিশ্বজিতেরা জীবন দিয়েছিল
জিহাদ ডাক্তার মিলনদের আত্মত্যাগের মধ্য দিয়ে গণতন্ত্র ফিরে এসেছিল। আর তার পুরস্কার স্বরূপ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতিহার সবুজ চত্বরের 24,000 ছাত্রছাত্রী তাকে প্রত্যক্ষ ভোটে বিশ্ববিদ্যালয়ের ভিপি নির্বাচিত করেছিলেন। সারা বাংলাদেশে জাতীয়তাবাদী ছাত্র দলের নেতারা প্রত্যক্ষ ভোটের মাধ্যমে রিজভী আহমেদকে জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের সভাপতি নির্বাচিত করেছিলেন। তিনি তো গণতন্ত্রের মুক্ত প্রতীক। রিজভী আহমেদ একটি নাম নয়, রিজভী আহমেদ একটি প্রতিষ্ঠান। এই 18টি বছর কিভাবে সারা বাংলাদেশের জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদেরকে সাহস জুগিয়েছেন, তৃণমূলের নেতা থেকে শুরু করে ঢাকা শহরের কেন্দ্রীয় কমিটির একজন নেতা বুকের উপর হাত রাখলে বুঝতে পারবেন রিজভী আহমেদ তাদের জন্য কেমন সাহসের বাতিঘর। ধন্যবাদ রিজভী আহমেদকে। এবার আমি পরিচয় করিয়ে দিচ্ছি জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় সংসদের সম্মানিত সদস্য মাহবুব আলমকে। উনি রিজভী ভাইয়ের সঙ্গে এসেছেন। আমার আজকে খুব আনন্দের দিন। আমি যে দুই নেতার সাথে সারা জীবন রাজনীতি করেছে, দুইজন নেতা আজকে আমাদের সভাপতি এবং প্রধান উদ্বোধক। আমি এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য, সভাপতির বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আপনার বক্তব্য শেষ করি। এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের সভাপতিকে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের সম্মানিত সভাপতি, যিনি কিনা পাবনা জেলায় রাজনীতি জীবন শুরু করলেও পরবর্তীতে কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী ছাত্র দলের প্রাণ শক্তি হিসাবে অত্যন্ত সাহসী ভূমিকার মধ্য দিয়ে একটি জেলা শহর এবং একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের ভিত্তি রচনা করেছিলেন এবং জাতীয়তাবাদী ছাত্র দলের সমস্ত নেতাকর্মী তাকে রাজশাহী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সভাপতি নির্বাচিত করেছিলেন। সেই প্রাণপ্রিয় নেতা কৃষিবিদ হাসান জাফর তুহিন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে সারা দেশে প্রত্যেকটি ইউনিয়নে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হবে আগামী 10 নভেম্বর। আগামীকাল থেকে শুরু হবে, 10 ফেব্রুয়ারি পর্যন্ত 3 মাস ব্যাপী এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে কেমন করে কৃষক সমাবেশ পরিচালিত হবে, কি উদ্দেশ্য নিয়ে, কিভাবে অনুষ্ঠিত হবে, সেটার জন্য আজকে আমরা প্রথম পর্বে জাতীয় কৃষক দলের সারা বাংলাদেশের উপজেলা এবং পৌরসভার সভাপতি, সাধারণ সম্পাদক, বাংলাদেশের প্রতিটি জেলা মহানগরের সভাপতি, সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দদের সঙ্গে নিয়ে আজকে আমরা প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছি। ইতিমধ্যেই এই কর্মশালার উদ্বোধনী ঘোষণা করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব, যিনি বিগত বিএনপি সরকারের সময় 5 বছর রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান থাকা অবস্থায় ওনার সৌভাগ্য হয়েছিল বাংলাদেশের উত্তরাঞ্চলে অবহেলিত কৃষক সমাজের পাশে থেকে বাংলাদেশের কৃষির কি করলে বাংলাদেশের কৃষির উন্নয়ন হবে, কৃষি উৎপাদন বৃদ্ধি হবে, এগুলোর সম্যক ধারণা
তার মধ্যে রয়েছে। এই জন্য আমরা আমাদের প্রিয় নেতাকে আজকের এই প্রশিক্ষণ করার কর্মশালার উদ্বোধক হিসাবে আমরা আমন্ত্রণ জানিয়েছে। আমরা তার কাছে কৃতজ্ঞতা জানাই। উনি তার সময় দিয়ে আজকে অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করেছেন। সে আমাদের প্রিয় নেতা জনাব রিজভী আহমেদ। প্রিয় ভাইরা উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয় কৃষক দলের সিনিয়র নেতৃবৃন্দ, সহসভাপতিবৃন্দ, যুগ্ম সম্পাদকবৃন্দ, সহ সাধারণ সম্পাদকবৃন্দ, বিভিন্ন বিভাগের সাংগঠনিক সম্পাদকবৃন্দ, জাতীয় কৃষক দলের সম্পাদক সহ সম্পাদকবৃন্দ, কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন জেলা মহানগরের সভাপতি আহ্বায়ক, সাধারণ সম্পাদক সদস্য সচিববৃন্দ, বিভিন্ন জেলা থেকে আগত উপজেলা এবং পৌরসভা সভাপতি সাধারণ সম্পাদকবৃন্দ, প্রিয় ভাইরা, আপনারা জানেন দ্বিতীয় পর্বে আমাদের মাননীয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপির সংগ্রামী মহাসচিব, আমাদের কৃষক দলের সাবেক আহ্বায়ক, বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুল দুদু সহ সেখানে উপস্থিত থাকবেন। সুতরাং আমরা আমাদের প্রশিক্ষণ কর্মশালাটিকে অবশ্যই দুপুর 2টার মধ্যে শেষ করতে হবে। প্রিয় ভাইরা, আপনারা যারা বক্তব্য রাখবেন অবশ্যই পরবর্তীতে সময়ের দিকে খেয়াল রাখতে হবে। আমরা বিভিন্ন বিভাগ থেকে 10টি বিভাগকে লটারির মাধ্যমে আমরা আমাদের বক্তা নির্ধারণ করব। এছাড়াও আমার বক্তব্যের পরে আমাদের মূল প্রবন্ধ উপস্থাপন করবেন একজন আমাদের চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক রবিন হাসান পলাশ, মূল প্রবন্ধ উপস্থাপন করেন। প্রিয় ভাইরা, যে উদ্দেশ্যে আমরা এই প্রশিক্ষণশালা এবং প্রশিক্ষণ নিয়ে আমরা সারা বাংলাদেশে জাতীয় কৃষক দলের উদ্যোগে সর্বদলীয় একটি কৃষক সমাবেশ আয়োজন করতে পর্যন্ত আমরা উদ্যোগ নিচ্ছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের নির্দেশ দিয়েছে। তার নির্দেশ পেয়ে গত 1 মাস ধরে আমরা এই বিষয়ে কাজ করছি। ইতিমধ্যে আমরা আমাদের ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশে কি বক্তব্য হবে, আমরা আশা করি এই কৃষক সমাবেশের মধ্য দিয়ে কৃষিতে প্রেসিডেন্ট জিয়া রহমান তার শাসনামলে কি কি পদক্ষেপ গ্রহণ করেছিলেন কৃষির উন্নয়নে সেটি একটি ধারণা তার পাবে। পরবর্তীতে ক্ষমতায় এসে দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকা অবস্থায় কৃষির জন্য যে যুগান্তকারী যে পদক্ষেপ গ্রহণ করেছেন তার সম্পর্কে ধারণা পাবে। তার পরবর্তী সময় গত 17.5 বছর 15.5 বছর ফ্যাসিস্ট হাসিনা সরকার এই কৃষিতে কি ধরনের লুটপাট করেছে, অন্যান্য খাতগুলোর মতোই পদ্মা ব্রিজ, যেমন পদ্মা ব্রিজে 10,000 কোটি টাকার টেন্ডার মাধ্যমে নির্ধারিত হয়েছিল মূল্য নির্ধারণ, তারপরে 3 গুণ 4 গুণ বৃদ্ধি করা হয়েছে। বাংলাদেশের প্রত্যেকটি মেগা প্রকল্পে যে পরিমাণ দুর্নীতি করেছে কৃষি সেক্টরও তার বাইরে নেই। আমরা যারা কৃষিবিদ রয়েছি, কৃষির সাথে কাজ করি, কৃষক দলের নেতৃবৃন্দ রয়েছি, তারা ইতিমধ্যে আমরা আমাদের বিভিন্ন দপ্তরে খোঁজ নিয়ে ভয়াবহ চিত্র আমাদের সামনে এসেছে। এটি বাংলাদেশের সাধারণ কৃষক জানে কিনা সেটা সন্দেহ রয়েছে। তাই আমরা আমাদের কৃষক সমাবেশের মধ্য দিয়ে আমাদের নেতৃবৃন্দ বাংলাদেশের প্রতিটি ইউনিয়নে কৃষক সমাবেশের মধ্য দিয়ে শেখ হাসিনার ফ্যাসিস্ট আমলে যে দুর্নীতি হয়েছে সেটা আমরা তুলে ধরার চেষ্টা করব। এবং সর্বশেষে আমরা আগামীতে বাংলাদেশের মানুষের প্রত্যক্ষ ভোটে আল্লাহর রহমতে বিএনপি ক্ষমতা আসলে আমাদের দল বাংলাদেশ জাতীয় দল কৃষকদের উন্নতির জন্য, কৃষির উন্নয়নে কি কি কাজ করবে তা আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের যে নির্দেশনা দিয়েছেন, আমাদের জাতীয় স্থায়ী কমিটি মাধ্যমে আমাদের যে বক্তব্য এসেছে সেটি আপনাদের সামনে আজকে তুলে ধরবো। আপনারা এই প্রশিক্ষণশালার মধ্য দিয়ে প্রশিক্ষিত হয়ে প্রতিটি ইউনিয়নে যারা কৃষক রয়েছেন, বিভিন্ন পর্যায়ের কৃষক, আপনারা জানেন উপজেলা পর্যায়ের কিছু সুবিধাভাগী কৃষক রয়েছেন যারা দরিদ্র কৃষক, সেই লিস্ট সংগ্রহ করে এবং সেই সমাবেশটি যেন দলীয় কর্মী সভায় পরিণত না হতে পারে এই জন্য কোনো নেতা সেখানে বক্তব্য রাখবে না। শুধুমাত্র আমাদের যে লিখিত বক্তব্য, 15 মিনিট একটি লিখিত বক্তব্য, জিয়া রহমান বেগম খালেদা জিয়ার শাসনামলে কি কৃষির উন্নতি হয়েছে, বিগত সরকারের সময় যে লুটপাট হয়েছে এবং আমরা আগামীতে কৃষির জন্য, কৃষকদের জন্য কি করতে চাই এটি আমরা তুলে ধরবো। এবং আমরা আশা করি আমরা যদি আপনারা দায়িত্বশীল নেতৃবৃন্দ, বাংলাদেশের বিভিন্ন উপজেলা পর্যায়ের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, তারা যদি
এটি সুন্দরভাবে আমাদের নির্দেশনা মতে, আমাদের পরামর্শ মতে যদি আপনারা বাংলাদেশের কৃষক সমাজের সাথে সামনে তুলে ধরতে পারেন, আমরা আশাবাদী বাংলাদেশের জাতীয় দলের চেয়ারম্যান এবং বাংলাদেশ জাতীয় দল প্রত্যাশা করে সঠিকভাবে যদি আপনারা যে কৃষক সমাবেশের মধ্য দিয়ে কৃষকের কাছে আগামীতে আমরা কি করতে চাই, বিএনপি কি করতে চায় তুলে ধরতে পারেন, বাংলাদেশের আগামী নির্বাচন 90% কৃষক আমাদের ধানের শীষকে ভোট দেবে, বিএনপিকে ভোট দেবে ইনশাআল্লাহ। সেই উদ্দেশ্য নিয়েই আমরা 3 মাস ব্যাপী কৃষক সমাবেশের আয়োজন করেছি, যেটি দ্বিতীয় পর্বে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান 3 মাস ব্যাপী কৃষক সমাবেশের শুভ উদ্বোধন ঘোষণা করবেন। আমরা আশা করি, আমি আর বেশি কথা বলতে চাই না, আমি আবারও দ্বিতীয় পর্বে হয়তো ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সামনে হয়তো কথা বলার চেষ্টা করব সংক্ষিপ্তভাবে। আমি প্রত্যাশা করি আমরা এখন থেকে শুরু করে দুপুর 2টো পর্যন্ত যে প্রশিক্ষণ কর্মসূচি হবে, আপনারা মন দিয়ে মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে আপনারা এটি শুনবেন। বিগত আন্দোলন সংগ্রামে আপনারা ভূমিকা রেখেছেন। আমাদের এখানে উপস্থিত আমাদের বিএনপির সিনিয়র যুগ্ম মহাশয় আজকে প্রধান অতিথি ভালো করে জানেন যে 28 অক্টোবর থেকে 7 জানুয়ারি পর্যন্ত যে দুর্বিষহ অবস্থা আমাদের মধ্যে গেছে, এই ঢাকা মহানগরীতে এবং ঢাকার বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে জাতীয় কৃষক দলের নেতৃত্ব তারা সাহসী ভূমিকা রেখেছে, আন্দোলনের সঙ্গে ভূমিকা রেখেছে। আমরা আশা করি আগামী বাংলাদেশে যখন বিএনপি ক্ষমতা আসবে, অবশ্যই আপনাদের সেই অভিজ্ঞতা, কৃষক দলের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশকে সমৃদ্ধ বাংলাদেশ, শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গঠনে জাতীয় কৃষক দল ভূমিকা রাখবে, এই প্রত্যাশা করে আমি আমার স্বাগত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের এখনকার যে প্রধান অতিথি উদ্বোধক, ওনার অন্য কাজ রয়েছে, আমরা দিনব্যাপী যেহেতু প্রশিক্ষণ কর্মসূচি, উনি আপনাদের সবার কাছে বিদায় চাচ্ছে। আপনারা সবাইকে আমরা তাকে স্বাগত জানাই। আবার একটি করতালির মাধ্যমে রিজ ভাইকে আমরা শুভেচ্ছা জানাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। ইয়েটা কোথায়, কপি কই? প্রিয় নেতৃবৃন্দ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, একটু আমরা সুশৃঙ্খলভাবে মনোযোগের সাথে পরবর্তী কার্যক্রম আপনারা পরিচালনা করার জন্য আমাদেরকে আপনারা সহযোগিতা করবেন, এই প্রত্যাশা আপনাদের সকলের কাছে। আপনারা জানেন বাংলাদেশের 6,82,00,000 শ্রমশক্তি, 6,82,00,000 যে শ্রমশক্তি, এই শ্রমশক্তির 40% মানুষ কৃষিতে নিয়োজিত। জিডিপিতে আমাদের অবদান প্রায় 14%। কাজী আমরা যদি বাংলাদেশের
এই দেশের অর্থনীতিকে একটি 3 চাকার ভেহিকল বা একটা ট্রান্সপোর্ট বিবেচনা করি, তাহলে 3টি চাকার 1টি চাকার চলে হলো রেমিটেন্সের মাধ্যমে, প্রবাসী ভাইরা যে টাকাটা পাঠান। আরেকটি চলে আমাদের এক্সপোর্ট, যে গার্মেন্টস থেকে যে আমরা টাকা বাইরের গার্মেন্টস বা অন্যান্য পণ্য রপ্তানি করে বিদেশ থেকে আনি, এটা দিয়ে। আর সবচেয়ে বড় যে চাকাটি ওই ভেহিক্যালটির, এটা হলো কৃষি। কোভিড-19 সময়ে 19-এর সময়ে এবং ইউক্রেন যুদ্ধের সময়ে এই 2টি চাকাই বন্ধ হয়ে গিয়েছিল। তখন শুধুমাত্র কৃষি এবং কৃষকরা আমাদের এই দেশকে বাঁচিয়েছিল, ঠিক কিনা? কাজে এই দিকটি বিবেচনা করিয়ে আজকের এই কর্মশালা, এই পর্যায়ে আমাদের এই কর্মশালায় প্রশিক্ষণ কর্মশালার ধারণাপত্র উপস্থাপন করবেন অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ, সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম বিভাগ। ধন্যবাদ আপনাদের সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদ আয়োজিত আজকের এই প্রশিক্ষণ কর্মশালার মাননীয় সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ এবং যারা শুনছেন, সবাইকে শুভেচ্ছা জানিয়েই আমি আজকের এই ধারণাপত্র উপস্থাপন করছি। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী হচ্ছে কৃষক। নানা কারণে এই বিপুল সংখ্যক মানুষ সংগঠিত নয়। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আমাদের ক্ষুধারণ্য জোগালেও বহুমাত্রিক সমস্যা জর্জরিত বাংলাদেশের কৃষক সমাজ। এই কৃষক সমাজের অধিকার আদায়ের সংগ্রামে জাতীয়তাবাদী কৃষক দল অগ্রবর্তী ভূমিকা রাখতে চায়। কৃষকের কাছে যে কৃষকের মধ্যে থেকে তাদের নানাবিধ সমস্যার বোঝাপড়া তৈরি করার জন্যই আমাদের এই পদক্ষেপ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলতেন, গ্রামের একজন সাধারণ কৃষকের কাছে সবচেয়ে প্রিয় প্রসঙ্গ কি? তার ফসলের মাঠ, হালের গরু, ফলের গাছ, পুকুরের মাছ, খালের পানি, মোটা কাপড় আর গামছা ইত্যাদি। তিনি বলতেন, আমি এই সবের খোঁজ খবর করি। যদি বলেন এটা আমার রাজনীতি, অস্বীকার করব না। আমি যেন এই প্রিয় প্রসঙ্গে রাজনীতি করে যেতে চাই। আমরা শহীদ জিয়ার এই কৃষকের রাজনীতিটাই করতে চাই, যার জন্য আজকের এই আয়োজন। বাংলাদেশে কৃষকের সমৃদ্ধি রাজনীতির পথে হেঁটেছেন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। কৃষকদের নিয়ে ভাবেন বলেই দেশনায়ক তারেক রহমান জাতীয়তাবাদী কৃষক দলকে পাঠাচ্ছেন প্রত্যন্ত গ্রামে কৃষকের আঙ্গিনায়। আমরা কেন কৃষক সমাবেশ করব? গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের গণরাজনৈতিক ধারায়ও ব্যাপক পরিবর্তনের সূচনা হয়েছে। গণসংগঠন হিসাবে জাতীয়তাবাদী কৃষক দল গণমানুষের রাজনীতির সাথে একাত্ম হবার প্রচেষ্টা গ্রহণ করা, সরজমিনে কৃষকের সাথে বোঝাপড়া তৈরি করা, প্রান্তিক পর্যায়ে কৃষকের সাথে সম্বন্ধ তৈরি করা, সংগঠনকে একদম কেন্দ্র থেকে প্রান্তে নিয়ে যাওয়া, কৃষকের মধ্যে দলের আদর্শ প্রচারের সুযোগ গ্রহণ করা, একটা পর্যায়ে কৃষক জনগোষ্ঠীকে দলের কাঠামোতে অন্তর্ভুক্ত করা, গরিব ভূমিহীন কৃষক, মাঝারি কৃষক এবং ধনী কৃষকের মধ্যে একটি সমন্বয় তৈরি করা, কৃষি এবং কৃষকের সমস্যাগুলি চিহ্নিত করা, ফ্যাসিস্ট আওয়ামী শাসনের লুটপাটের বদলে একটি কৃষি বান্ধব গণমুখী কর্ম পরিকল্পনা তৈরি করা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অনুষ্ঠিত পারিবারিক কৃষি চর্চায় কৃষকদেরকে উদ্বুদ্ধ করা, সামগ্রিক কৃষি এবং কৃষক সম্পর্কে জ্ঞান অর্জন করা। কৃষক সমাবেশ সফল করার জন্য যা করতে হবে, প্রথমেই মনে রাখতে হবে এটা প্রচলিত কোনো কৃষক সমাবেশ না। একটি বিশেষ উদ্দেশ্যে এই সমাবেশের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে আমাদের মাননীয় সভাপতি সাহেব আপনাদেরকে ব্যাখ্যা করেছেন। কেন্দ্রীয় কমিটি কর্তৃক গঠিত বিভাগীয় উপকমিটির নেতৃবৃন্দ মহানগর জেলা নেতৃবৃন্দকে বারংবার নির্দেশনা এবং সমন্বয় সাধন করবেন। জেলা নেতৃবৃন্দ টিম ভাগ করে উপজেলা, থানা, পৌর সংগঠনকে দিয়ে স্ব এলাকায় বর্ধিত সভা, প্রস্তুতি সভা গ্রহণ করতে হবে। প্রত্যেক উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কৃষকদের তালিকা সংগ্রহ করতে হবে। প্রয়োজনে নিজেরাও তালিকা সংগ্রহ করবেন এবং প্রস্তুত করবেন। ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ সফল করার জন্য সংশ্লিষ্ট বিএনপির ইউনিয়ন পর্যায়ে নেতৃবৃন্দের সাথে সমন্বয় করবেন। ইউনিয়ন পর্যায়ের কৃষক সমাবেশ যেভাবে আমরা করব, যেভাবে করতে হবে, কেন্দ্রীয় নির্দেশনা। কেন্দ্র থেকে সরবরাহকৃত কৃষক দলের বক্তব্য সম্বলিত লিফলেট পাঠ এবং বিতরণ। দয়া করে এই পয়েন্টগুলো একটু খেয়াল করবেন। কৃষক সমাবেশের 2 দিন আগে পরপর 2 দিন এলাকায় মাইকিং করতে হবে। কৃষক সমাবেশের ধরন হবে সর্বদলীয়।
কৃষক সমাবেশের আয়োজক হবে জাতীয়তাবাদী কৃষক দল, কিন্তু সকল দলের সমর্থক কৃষকদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। কোনোভাবেই কৃষক সমাবেশটি কর্মী সভা বা দলীয় সভায় রূপ দেওয়া যাবে না। উপজেলা কৃষি অফিস থেকে সরকারিভাবে উপকারভোগী কৃষকদের তালিকা সংগ্রহ করতে হবে। কৃষক সমাবেশে ধনী কৃষক যার আনুমানিক 100 বিঘা জমি আছে, মধ্যম কৃষক যার আনুমানিক 50 বিঘা জমি আছে, স্বাবলম্বী কৃষক যারা আনুমানিক 20 বিঘা জমি আছে, তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এছাড়াও ভূমিহীন কৃষক এবং বর্গা চাষীদের উপস্থিত নিশ্চিত করতে হবে। কৃষক সমাবেশে উপস্থিত কৃষকদের আপ্যায়নের ব্যবস্থা করতে হবে, যেমন মুড়ি, বিস্কিট, সবজি খিচুড়ি ইত্যাদি। নারী কৃষকদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। কোনো ক্রমেই কোনো অতিথির বক্তব্য থাকবে না। প্রশ্নোত্তর পর্ব। আগামীতে বিএনপি কৃষকদের জন্য যে সকল কর্মসূচি বাস্তবায়ন করার উদ্যোগ গ্রহণ করবে এবং বাইরে কৃষকদের কোনো নতুন প্রস্তাব থাকলে তা নোট করতে হবে। কৃষকদের কথা বেশি বেশি শুনতে হবে। প্রতিটি কৃষক সমাবেশ শৃঙ্খলা বজায় রাখতে হবে। যে সমস্ত ইউনিয়নে কৃষক দলের কমিটি আছে সেখানে সমাবেশ করতে হবে, এবং যেখানে কমিটি নেই সেখানেও সমাবেশ করতে হবে। অর্থাৎ প্রতিটি ইউনিয়নেই কৃষক সমাবেশ করতে হবে। কৃষক সমাবেশ অবশ্যই বিকেল বেলায় খোলা মাঠে করতে হবে। প্রতিটি কৃষক সমাবেশেই কমপক্ষে আধা ঘন্টা এবং সর্বোচ্চ 1 ঘন্টার মধ্যে শেষ করতে হবে। প্রতিটি কৃষক সমাবেশে জেলা কৃষক দলের কমিটির মাধ্যমে বিভাগীয় উপকমিটিকে ইউনিয়ন কৃষক সমাবেশের রিপোর্ট পেশ করতে হবে। সর্বশেষ, আমরা যারা কৃষক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, যে জিনিসগুলি তাদের জানা দরকার। 1977 সালে জানুয়ারি মাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গ্রামের পর গ্রাম পায়ে হেঁটে জনসংযোগ সফর শুরু করেন। 24 জানুয়ারি 1977-এ তিনি একদিনে 9 মাইল পায়ে হেঁটে গণসংযোগ করেন কৃষকদের মাঝে। 1977 সালের 15 ফেব্রুয়ারি 3 দিন পায়ে হেঁটে কুষ্টিয়ায় 32 মাইল গণসংযোগ সফর করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 1977 সালের 1 এপ্রিল ঢাকা, চট্টগ্রাম, রাজশাহীর মোট 26 জন সাংবাদিককে নিয়ে তিনি কক্সবাজার সফর করেন, সেখানে কৃষির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পাতলি খাল দেখতে যাওয়ার জন্য। চলো চলো গ্রামে চলো স্লোগান এদেশে প্রথম সার্থকভাবে তুলেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এদেশের রাজনীতিকেও তিনি সেই রুট লেভেলে নিয়ে গিয়েছিলেন। গ্রামের পরে গ্রাম, পথ চলা, ট্রেনে যেতে 1 নাগাড়ে 2 দিন 3 দিন রেল সড়কের পাশে স্টেশনে সভা করা, নিজের হাতে কোদাল দিয়ে স্বেচ্ছাশ্রমে খাল খনন আর সড়ক নির্মাণের কাজে শরীক হওয়ার যে দৃষ্টান্ত তিনি রেখেছেন, এদেশে তা অভূতপূর্ব। 1981 সালের পূর্ববর্তী 3 বছর গ্রামে কৃষকদের কাছে বারবার তিনি কয়েকটি কথাই বলেছেন। স্বেচ্ছাশ্রমে খাল খনন করুন, বছরে 2-3 ফসল আবাদ করুন, হাজার পুকুর সংস্কার করুন, পুকুরে মাছের পোনা ছাড়ুন, নিরক্ষরতা দূর করুন, গ্রামের মেয়েদের জন্য কুটির শিল্পের ব্যবস্থা করুন। এই উপমহাদেশে কৃষক রাজনীতির পুরোধা পুরুষ ছিলেন মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। মৌলানা ভাসানী এই 2 শব্দ উচ্চারণের সঙ্গে সঙ্গে চোখের সামনে ভেসে উঠে স্লোগান মুখরিত দীর্ঘ মিছিল, বিক্ষুব্ধ স্বপেন সমুদ্রের মতো কৃষক সমাবেশ, অগ্নিময় শব্দাবলীর অপূরণ ধ্বনি প্রতিধ্বনি আর আকাশের উত্থিত লাখ লাখ কৃষকের মুষ্টিবদ্ধ হাতের ছবি। মৌলানা ভাসানী ঐতিহাসিক 17টি কৃষক সম্মেলন করেছিলেন, যার মধ্যে পাকশি, শাহপুর, লাহিড়ী মোহনপুর, নরসিংদী শিবপুর, টাঙ্গাইলের সন্তোষ এবং জয়পুরহাটের 5 দিবসীয় কৃষক সম্মেলন অন্যতম। আমরা আশা করব আমাদের এই কর্মযজ্ঞ সফল হবে। খোদা হাফেজ। ধন্যবাদ। জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর। এ পর্যায়ে আমরা লটারির মাধ্যমে বক্তা নির্বাচন করব। উপজেলা পর্যায়ে 10 বিভাগে 10 জন। প্রথমে আসছে বরিশাল বিভাগ। একটা উঠাবেন, একটা, যে কোনো একটা।
সব আচ্ছা জেলা ভোলা উপজেলা লালমোহন প্রেসিডেন্ট সেক্রেটারি থেকে যে কোনো একজন দিতে পারবেন, আপনারা সিদ্ধান্ত নিয়ে দ্রুত জানান। সেক্রেটারি কি নাম? মিজানুর রহমান। মিজানুর রহমান সাধারণ সম্পাদক লালমোহন। পরেরটার দেন, পরেরটার দেন, পরেরটার পাঁচতলায় পাঁচতলায় এই সালে একটা গেঞ্জি কাটতেছেন একলা একলা সাংগঠনিক পারে কি একলা গেঞ্জি কাটে আমরা তো প্রোগ্রাম আমরা কি করবো আরো করবো মার। জেলা কুষ্টিয়া উপজেলা মিরপুর কে আছেন? কুষ্টিয়ার মিরপুর উপজেলা কেউ আছেন? আমি অ্যাডভোকেট মোহাম্মদ খায়রুজ্জামান, মিরপুর উপজেলা কৃষক দল কুষ্টিয়া। না লিখবে রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলা উপজেলা শাহজাদপুর, উপজেলা শাহজাদপুরের কারা আছেন? শাহজাদপুর উপজেলা সিরাজগঞ্জের কেউ আছেন? নাম কি? আরে পুরা নাম বলেন। রঞ্জু বললে হইলো, এটা কি বাপ্পার টাকা নাম নাকি? কি রঞ্জু? চট্টগ্রাম। এবারে জেলা উঠেছে কক্সবাজার, উপজেলা চকরিয়া। আপনারা যে কোনো একজন আপনারা কথা বলতে চান, তার নামটা দয়া করে আমাদেরকে জানাবেন। এবারে বক্সে আমরা নাম দিয়ে দিচ্ছি রংপুর বিভাগের। এবারে দেখি রংপুর বিভাগের বিজয়ী কারা হয়, তাদের নাম দেখবো ইনশাআল্লাহ। লটারি তো জীবনে সবকিছু নয়, ভাগ্যের সঙ্গে একটু চাকাটা মিলিয়ে নেওয়া।
লটারি মানে যে একজনের নাম উঠে গেল সেখানে যে সবকিছু শেষ তা কিন্তু নয়। আমরা ভাগ্যটাকে শুধু কিছুক্ষণের জন্য একটু ট্রাই করি, যেটা ভাগ্য নির্ধারণের জন্য চেষ্টা করছেন আমাদের নেতৃবৃন্দ। একটা একটা করে টোকেন তুলে আমাদের হাতে তুলে দিচ্ছেন, আমরা তার নাম মাইকের দেন দেন। রংপুর বিভাগের যেটা নাম এসে আমাদের হচ্ছে দিনাজপুর জেলা, উপজেলা হচ্ছে ঘোরানো চাচ্ছে সেভাবেই দিয়ে দেন। দেখি কিভাবে কার নামটুকু আসে, সে ভাগ্যবান বিজয়ীকে সেটাই দেখার অপেক্ষা রয়েছে অডিয়েন্স। এরপর রয়েছে ময়মনসিংহ এবং সিলেট বিভাগ। ঢাকা বিভাগের আসছে আপনার শরীয়তপুর জেলা, শরীয়তপুর উপজেলা, ফরিদপুর বিভাগে আমাদের জেলা এসেছে শরীয়তপুর এবং উপজেলা হচ্ছে শরীয়তপুর সদর, শরীয়তপুর সদর। এবারে আমরা ময়মনসিংহ বিভাগের নাম আমরা দিয়ে দিচ্ছি বক্সে, দেখি কার নাম আসে লটারিতে, সেটাই আমরা অপেক্ষা করছি। ঢাকা তো দিয়ে দিলাম আগে, এখানে দুটো আছে, সিলেট আর হচ্ছে ময়মনসিংহ আছে। ভাই এবার আমরা ময়মনসিংহ বিভাগীটা দিচ্ছি, প্লিজ ময়মনসিংহ, প্লিজ ধীরে ধীরে আপনারা একটু করে দেন, দৌড়ে যাবেন। ময়মনসিংহ ভাই প্লিজ এখানে শৃঙ্খলা বজায় রাখেন। আমরা আপনাদের পছন্দের ব্যক্তির কাছে দিচ্ছি, উনি নাম তুলে দিলে আমরা ঘোষণা করব। ময়মনসিংহ বিভাগ আমাদের সম্মানিত সভাপতির হাতে এখনো ভাঁজ করা আছে, উনি খুলে জানাবেন অ্যাকচুয়ালি ভাগ্যবান ব্যক্তি কে এবং তার নেতৃত্বে আসছে ইনশাল্লাহ। ময়মনসিংহ প্লিজ আপনারা বসেন, প্লিজ আপনারা বসবেন। ময়মনসিংহ বিভাগের ফুলপুর, ময়মনসিংহ বিভাগ থেকে নাম আসে উপজেলা ফুলপুর। এটা কি দেন, ওটা পাশে গেল এখানে দেন না। এবার আমরা সিলেট দিচ্ছি, সিলেট ভাই এবার আমরা ভাই প্লিজ এবার সিলেট দিচ্ছি, তারপরে আপনার পরেরটা বেছে দিবেন। এবারে নির্ধারণ হবে সিলেট বিভাগ, ফুলপুর ময়মনসিংহ নাম শুনে দিবেন। ভাই সিলেট বিভাগের এবার নির্ধারণ হবে, প্লিজ সিলেটেরটাকে নির্ধারণ করতে চান। সিলেট বিভাগের জন্য এবার নির্ধারিত হচ্ছে, দয়া করে সিলেট বিভাগে কি বাড়ছে আমরা দেখার জন্য অপেক্ষা করছি।
সিলেট 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 বিভাগের জেলা হচ্ছে হবিগঞ্জ আর উপজেলা হচ্ছে চুনারুঘাট। সিলেট বিভাগের জেলা হবিগঞ্জ, উপজেলা চুনারুঘাট।